যে ডিবি হারুন হলো এমন একটা লোক, ওকে যদি 5 দিন মিডিয়ার বাইরে রাখা হয়, ও যদি নিজের চেহারা মিডিয়া না দেখতে পায়, তাহলে ও মানে হতাশায় মরে যাবে, আত্মহত্যা করবে, এরকম ও ছিল ফুটেজ খোর আর কি। এখন এটা তো পুলিশ, যাকে ওই মুহূর্তে যার প্রতি মানুষের ভয়টা কেটে গেছিল, কিন্তু আর্মির প্রতি মানুষের যেমন রেসপেক্ট আছে, তার লেথাল ওয়েপনও তো তার সাথে আছে। সো তারা যদি ওই উত্তরা থেকে শুরু করে বাড্ডা, রামপুরা কিংবা যাত্রাবাড়িতে তাদের ফুল ফোর্স নিয়ে তারা লেথাল ওয়েপন ইউজ করা শুরু করতো, এটা তো মোমেন্টাম চেঞ্জ হতে পারতো। আর আমি তো কোনোদিন চাইবো না যে আর্মি একটা দলের বাহিনী হয়ে যাক, পেটোয়া বাহিনী হোক। আর্মি তো আমার রাষ্ট্রের সার্বভৌমত্বের সাথে সম্পর্কিত একটা প্রতিষ্ঠান। বাংলাদেশের মানুষের শেষ আশ্রয়ের জায়গা হচ্ছে এটা। আমি আসলে জেনারেল ওয়াকারকে ধন্যবাদ দিতে চাই, অনেকে অনেকভাবে এটাকে ফ্রেমিং করে। ডিবি হারুন কিংবা জিয়াউল আহসান কেন এই আন্দোলনটাকে পরিপূর্ণ নিয়ন্ত্রণ করতে পারে নাই? এবং তারা তো বিভিন্ন গোয়েন্দা তথ্য উপাত্ত নজরদারি সর্বশেষ চেষ্টা করেছিল। সেখানে আপনার যদি আমি যে প্রশ্নটা মূল সামারি আনতে চাচ্ছি, সেনাবাহিনী যদি আসলে আপনাদের বিপক্ষে চলে যেত, তাহলে তো আন্দোলন কি এটা সফল হওয়ার সুযোগ ছিল? আর প্রথমত হচ্ছে আমি যে ডিবি হারুনের কথা বলি, ও আসলে কি, ও নিজের প্রতি ওভার কনফিডেন্ট ছিল ডিবি হারুন। হ্যাঁ, এবং হচ্ছে ও ফুটেজ করছিল প্রচণ্ড আর কি। ওই ডিবিরই একজন ওইখানকার কর্মকর্তা আমাদেরকে বলতেছিল যে ডিবি হারুন হলো এমন একটা লোক, ওকে যদি 5 দিন মিডিয়ার বাইরে রাখা হয়, ও যদি নিজের চেহারা মিডিয়া না দেখতে পায়, তাহলে ও মানে হতাশায় মরে যাবে, আত্মহত্যা করবে, এরকম ও ছিল ফুটেজ খোর আর কি। আচ্ছা, তো ও আসলে চোর, বাটপার, ছেচ্চর এগুলো যারা ছিল এদেরকে ডিল করে অভ্যস্ত। তো কিন্তু ধরেন এই কোয়ালিটিফুল ইয়াং জেনারেশন ডিল করে তারা অভ্যস্ত না। তারা এখনও অনেক সিনিয়র পলিটিশিয়ান আছে না, যারা মনে করে তারাই সব বুঝে, আর এই ইয়াং জেনারেশন এরা যারা কিছুই বুঝে না, এরকম আছে না অনেকে। তো ও ছিল ওই কাতারের আর কি। তো এই জন্য খুব হালকাভাবে নিয়ে নিছিল এবং মনে করছিল ও আমাদের একটা কাগজে আমাদের ডিবি অফিসের 6 জনকে সাইন করাবে, আন্দোলন প্রত্যাহার করে নিলাম, বের হয়ে আন্দোলন শেষ হয়ে যাবে, মানে এরকমই মনে করছিল আর কি। তো এই কারণে এটা হয়েছে ওর ক্ষেত্রে। মানে এটা তো আসলে তাহলে কি রাষ্ট্রীয় কোনো পৃষ্ঠপোষকতা ছিল না এখানে? হ্যাঁ, সব কিছুই ছিল, মানে ইভেন রাষ্ট্র, আমি তো ডিবি হারুনকে একটা এলিমেন্ট মনে করি, রাষ্ট্রের একটা অংশ, এরকম সবাই শেখ হাসিনা থেকে শুরু করে অধীর আগ্রহী কাজটা করতে গিয়েছিল। হ্যাঁ, মানে ও হচ্ছে ও থেকে শুরু করে ও যেগুলো করছে এগুলো তো খুবই বিরক্তিকর ছিল আমাদের কাছে, মানে কনভিন্সিং না। ধরেন ডিজিএফআই যে প্রসেসগুলো করতো, মানে আমাদের সাথে ধরেন নিপীড়ন, নির্যাতন, কনভিন্স করা, বুঝানো, আমাদেরকে অন্যদিকে মোটিভেট করা, ওইটা তাও একটা মান ছিল, স্ট্যান্ডার্ড ছিল। যদিও আমরা প্রত্যেকটা জিনিস আমরা মাথায় খেলতাম। আমি তো এইটা মনে করেই ডিজিএফআই একজন অফিসারের সাথে কথা বলতেছি যে উনি ডিজিএফআই একজন অফিসার, উনি তো আমার বন্ধু না কেউ, উনি তো আমার সহযোদ্ধা কেউ না। সো ওইটা মনে করেই তো কথা বলতেছি আমি তার সাথে, ওটা তো আমার মাথায় সবসময় আছে। কিন্তু ওটার তাও একটা স্ট্যান্ডার্ড ছিল। কিন্তু ডিবির এখানে আমাদের কাছে মনে হয়েছে যে একটা মানে ধরেন মোটামুটি কোয়ালিটিফুল একটা মানুষও তাদেরকে ডিল করা কোনো বিষয় না। এখানে যে ছেলেরা ছিল তারা, আমি তাদেরকে ওইটুকু বিচক্ষণ, দূরদর্শী, মেধাবী মনে করি। সেই আমরা ওখানে যারা ছিলাম তারা ওইটা ডিল করতে পারতাম। আর আরেকটা জিনিস ছিল কি, তারা আসলে মানে নিজেদেরকে এত সুপ্রিম জায়গায় দেখতো, তার নিজের ভুলটা তাদের চোখে পড়তো না। এবং ওই যে বললাম, ওই বিভিন্ন চোর বাটপার এগুলাকে হচ্ছে তারা ডিল করতে করতে, চোর বাটপারদের মনে তো একটা ভয় আছে ভাই, সে চোর, সে বাটপার, সে তো এখান থেকে তোমারে মুসলেখা দিয়ে বের হয়ে যাবে, তাই না? এরপর সে ঠান্ডা হয়ে যাবে। আমি তো চোর বাটপার না, আমার ভিতরে তো অন্যরকম একটা তীব্র আকাঙ্ক্ষা আছে, কনফিডেন্স আছে, সো আমি তো গিয়ে নিষ্প্রভ হয়ে যাব না। আর আরেকটা জিনিস, যেটা আপনি আর্মির কথা বললেন, আমি আর্মিকে আসলে ধন্যবাদ দিতে চাই। কারণ ধরেন তারা যখন একটা অফিসারদের একটা তাদের সমাবেশ টাইপের হলো একটা তাদের হল রুমে, হ্যাঁ, এবং তারা গুলি চালাবে না এই সিদ্ধান্ত দিল, এবং 5ই অগাস্টে তারা যে গুলি চালায় নাই, তারা গুলি চালাইলে এটা প্রেক্ষাপট ভিন্ন হতে পারত। হয়তো এমন হলো যে 10,000 মানুষকে মেরে ফেললো আর শেখ হাসিনার পতন হলো না, এমন হইতেও পারতো। মানে সিরিয়ার মতো একটা, কারণ তার কাছে যে লেথাল ওয়েপন আছে, ধরেন এটা তো একটা মানে এটা হচ্ছে মোমেন্টাম। আপনি ধরেন শহীদ মিনারে আপনি গুলি করে কয়েকজন মানুষকে হচ্ছে ওই টাইমে গুলি করা হয়েছে পুলিশের মাধ্যমে, সকাল 9টা 10টার দিকে গুলিবিদ্ধ হয়েছে বেশ কয়েকজন, ওইখানকার মোমেন্টামটা আপনি নষ্ট করে দিচ্ছেন। শাহবাগেও এই কাজ করা হয়েছে সকালবেলা একদম 9টা-10টা দিকে, আমি তখন বাড্ডায় ছিলাম। হ্যাঁ, আপনি ওই মোমেন্টামটা নষ্ট করে দিচ্ছেন। এখন এটা তো পুলিশ, যাকে ওই মুহূর্তে যার প্রতি মানুষের ভয়টা কেটে গেছিল, কিন্তু আর্মির প্রতি মানুষের যেমন রেসপেক্ট আছে, তার লেথাল ওয়েপনও তো তার সাথে আছে। সো তারা যদি ওই উত্তরা থেকে শুরু করে বাড্ডা, রামপুরা কিংবা যাত্রাবাড়িতে তাদের ফুল ফোর্স নিয়ে তারা লেথাল ওয়েপন ইউজ করা শুরু করতো, এটা তো মোমেন্টাম চেঞ্জ হতে পারতো। সো তারা আসলে
আমি আর্মিকে, আমি তো কোনোদিন চাইবো না যে আর্মি একটা দলের বাহিনী হয়ে যাক, পেটোয়া বাহিনী হোক। আর্মি তো আমার রাষ্ট্রের সার্বভৌমত্বের সাথে সম্পর্কিত একটা প্রতিষ্ঠান। বাংলাদেশের মানুষের শেষ আশ্রয়ের জায়গা হচ্ছে এটা, মানে যে সামরিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের মধ্যে। সো তারা তাদের দায়িত্বটুকু পালন করেছে, এবং আমি এই জন্য অবশ্যই আমি আসলে জেনারেল ওয়াকারকে ধন্যবাদ দিতে চাই। অনেকে অনেকভাবে এটাকে ফ্রেমিং করে, আমি ধন্যবাদটা এই কারণে দিতে চাই, দিন শেষে আর্মিতে চেইন অফ কমান্ডে উনি তো সুপ্রিম কমান্ড, তাই না? সো উনি না করেছে, আর এদিকে উনি ধরেন লিথাল ওয়েপন চালাইতে বলছে, সাপোজ কমান্ড দিয়ে ফেলছে, আর এদিকে বন্ধ করে থাকবে, এটা কিন্তু হবে না আসলে। এটা হলে তো আর্মি প্রতিষ্ঠানটাই ভেঙে যাবে আসলে। সো আমি কয়েকটা লেয়ারে ধন্যবাদ দিতে চাই। আমাদের যারা সৈনিক ভাইরা আছে আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই। কারণটা হচ্ছে তারা তাদের ওই ফিলিংসটা তাদের অফিসাররা, কমান্ডিং অফিসাররা বুঝেছিল। আবার কমান্ডিং যে জুনিয়র অফিসাররা ছিল তারা যখন ওই সম্মেলনটাতে সিনিয়র অফিসার যারা জেনারেল, তাদেরকে যখন এটা বুঝাইলো যে তারা এটা চায় না, ধরেন ওইখানে ওপেনলি বলে নাই কিন্তু ইন্টারনালি এই মেসেজ হয়তো ফরওয়ার্ড করছে, হয়তো তার প্লাটুনের ব্যাটালিয়নের মনোভাব কি এটা জানাইছে। তো এর মধ্য দিয়ে তারা যে জুনিয়র যারা অফিসার ছিল, ধরেন লেফটেন্যান্ট থেকে শুরু করে কর্নেল বা লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত, তারা এটার পক্ষে ছিল অধিকাংশই। এটা একদম অল্প কিছু সুবিধাভোগী 2, 4, 5, 10 জন বাদ দিয়ে পক্ষে ছিল, এবং দিন শেষে পুরো কমান্ডটা সেনাবাহিনীর পক্ষে ছিল। দেখে হয়তো 5 তারিখে আমরা এই একটা অভ্যুত্থান ওই মুহূর্তে সফল হয়েছে। এটা না হলে ভিন্ন। সেক্ষেত্রে আমি যেটা একটু সংযোজন করতে চেয়েছিলাম যে আমরা দেখলাম ডোনাল্ড লো আমেরিকার একটা ক্যারেক্টার, যে শ্রীলঙ্কাতে গেল শ্রীলঙ্কার সরকার পতন হলো, পাকিস্তানে গেল পাকিস্তানের সরকার পতন হলো, বাংলাদেশে আসার পর আমরা দেখলাম যে বাংলাদেশের সরকারটা পতন হলো। অনেকেই বলার চেষ্টা করে যে এই আর্মিদের গুলি চালানো না করার ক্ষেত্রে ডোনাল্ড লো বা আমেরিকার একটা ভূমিকা ছিল, যেটাকে এই আওয়ামী লীগ বারবারই বলার চেষ্টা করতেছে যেটা আওয়ামী লীগের পরিকল্পনায় এই গণঅভ্যুত্থান হয়েছে। এটাকে আপনি কীভাবে দেখবেন? না, ব্যাপারটা এরকম না আসলে। খুব স্বাভাবিকভাবে তারা তাদের, এখন ধরেন এই 3টা জায়গায় ডোনাল্ডুর বাদ দিয়ে আরও হয়তো এমন কিছু আপনি তাদের পাবেন, ডিপ্লোমেট যাদের অবস্থান আবার একই সাথে এরকম ছিল 3টা দেশে। আমি এটাকে আরেকভাবে দেখি, যেটা হচ্ছে আমাদের সিভিল সোসাইটি থেকে শুরু করে আমি আরও যারা মিডিয়ার এরকম গুরুত্বপূর্ণ যারা আছে, তারা এই যে গণহত্যা যে চলছে এই তথ্যগুলো আন্তর্জাতিক মহলে যারা গুরুত্বপূর্ণ অথরিটি তাদের কাছে পাঠাতে সক্ষম হয়েছিল। আমি এই জন্য তাদেরকে ধন্যবাদ দিতে চাই যে দেখেন ইউএনএ কিন্তু আমার এই সেনাবাহিনী কাজ করে, ইউএনএ মানে যারা কাজ করে তাদের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান প্রথম দ্বিতীয়র মধ্যে থাকে, সবচেয়ে বেশি ফোর্স যারা পাঠায় পিচ কন্ট্রোল। এবং এখানে হচ্ছে আমাদের সেনাবাহিনীর অসংখ্য মানুষের অনেক স্বপ্ন এটার সাথে সম্পর্কিত থাকে, এবং আন্তর্জাতিক জায়গা আমার একটা বাহিনী বা ফোর্সের একটা মর্যাদার জায়গা থাকবে। তারা যদি গণহত্যার সাথে জড়িত একটা বাহিনী হয় তার তো আন্তর্জাতিক আর কোনো গ্রহণযোগ্যতাই থাকবে না, সে তো কোনোদিন মাথা উঁচু করে বাইরে দাঁড়াতেই পারবে না। সো আমরা এই ইন্টারনালি যখন এগুলো তথ্যগুলো বিভিন্নভাবে পাঠাতে পেরেছি, এটা তো আমরা বিভিন্ন হাই কমিশনে পাঠিয়েছি বিভিন্ন দেশে, শুধুমাত্র ইউএসএ তো না, এটা তো অন্যান্য আরও যারা দেশ আছে বা আরও যারা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আছে, মানবাধিকার সংস্থা থেকে শুরু করে ইউএন আরও অনেক জায়গায় পাঠাতে সক্ষম হয়েছে। তো ওইগুলোর একটা প্রভাব তো সেখানে অবশ্যই ছিল, যে সামগ্রিকভাবে তারা তো এই বিষয়গুলো চিন্তা করেছে সেনাবাহিনী, এবং চিন্তা করে হয়তো তারা এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমি নির্দ্বিধায় আমাদের সিভিল সোসাইটির একটা গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু এই অভ্যুত্থানে তাদের ভূমিকাটা গুরুত্বপূর্ণ। তাদের ধরেন আমি একদম ফ্র্যাঙ্কলি যদি বলি, আমার এখানে একদম ডানপন্থী একজন লিডার, তার বা একজন একদম ডানপন্থী একজন ধরেন ফেস, একেবারে ধরেন কোনো একটা প্ল্যাটফর্মের, তার একটা অপিনিয়ন ইন্টারন্যাশনাল যতটা ইম্প্যাক্ট ফেলবে বা গুরুত্বপূর্ণভাবে নিবে বা যাবে, আমার একজন সিভিল সোসাইটির একদম গ্রহণযোগ্য গুরুত্বপূর্ণ দেশের ফিগার তারটা কিন্তু বেশি যাবে, রিয়েলিটি আর কি। তো সেই জায়গা থেকে তারা গুরুত্বপূর্ণ অনেক ভূমিকা রেখেছে। আমি এই জন্য এই ক্রেডিটটা তাদেরকেও দিতে চাই, স্পেশালি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ইভেন আমাকে হাসনাতকে যখন ডিবি অফিসে নেওয়া হচ্ছিল, তখন হচ্ছে ওই গেট দিয়ে ঢোকার সময় আমি দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বেশ কিছু শিক্ষক সেখানে দাঁড়ানো। তারা এটা জানে না যে আমাদেরকে ঢোকানো হচ্ছে নাকি পক্ষের। ওই যে এর আগের দিন নাহিদকে, আসিফকে, বাকেরকে যে নেওয়া হয়েছে, এই জন্য তারা তারপর দিন গিয়ে দাঁড়িয়েছে। ওই টাইমে আবার আমাদেরকে ঢুকানো হচ্ছিল। তো আমরা তাদেরকে দেখি কিন্তু আমাদের সাহস বেড়ে গিয়েছিল যে আমাদের স্যার আছে, তানজিম স্যার ছিল, আরও হচ্ছে বেশ কয়েকজন ম্যামরা ছিলেন। তো আমি এই জন্য তাদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা থাকবে।